গ্রামের পুরনো বাজারের এক কোণে ধুলো আর রোদের মাঝে এক রোগা পাতলা যুবক দাঁড়িয়ে আছে। তার সামনে কিছু কাঠ রাখা। অপূর্ব নামের লোকটি ক্লান্তি ও হতাশায় ঝোঁকে আছে। কাঠ নিন, সস্তা কাঠ নিন, কাঠ নিন, সস্তা কাঠ নিন। ঘণ্টা পেরিয়ে যায়, কিন্তু কেউ অপূর্বর দিকে ফিরেও তাকায় না। অপূর্ব নিজের মনে হতাশ হয়ে মনে হচ্ছে আজকেও না খেয়ে থাকতে হবে। অপূর্ব ঘরে ফিরে আসে। সে মাটির পাত্রে উঁকি মারে। পাত্রের ভিতরে কিছুই নেই, না এক দানা চাল, না এক টুকরো রুটি। মা, তুমি যদি বেঁচে থাকতে তাহলে আজ না খেয়ে ঘুমাতে হতো না। বাবা, তুমি বলতে পরিশ্রমী মানুষ কখনো না খেয়ে থাকে না, কিন্তু দেখো আজকেও পেটে কিছু নেই। অপূর্ব তার বাবা মায়ের ছবির দিকে তাকিয়ে থাকে, যেন উত্তর পাওয়ার আশা করছে। তার চোখে জল ভরে আসে। ক্লান্তি আর ক্ষুধায় সে সেখানেই মেঝেতে শুয়ে পড়ে। হে ভগবান, এই জীবন কবে বদলাবে? পরের সকালে অপূর্ব আবার কুড়াল কাঁধে নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। আরে অপূর্ব, তুই কোথায় যাচ্ছিস? হে ভগবান, এই জীবন কবে বদলাবে? মনে হচ্ছে তোর ভগবান তোর কথা শুনেছে। চল, এবার আমার ধার শোধ কর। মহাজনজি, এখন তো অবস্থা খুব খারাপ। কাঠ বিক্রি করলে দিয়ে দেব, শুধু আরেকটু সময় দিন। সময়? আমি যে টাকা তোকে দিয়েছিলাম তাতে এখন 30% সুদ জমেছে। হয় এখনই সুদ কর, নয়তো আমার লোকেরা তোর হাড় ভেঙে দেবে। অপূর্ব ঘাবড়ে যায়, হাত জোর করে। এমন কথা বলবেন না মহাজনজি, যত বলবেন তত দেব, শুধু আরেকটু সময় চাই। হ্যাঁ, এবার ঠিক বুঝেছিস তো? চল, বের হো এখান থেকে, এবং মনে রাখিস পরের বার খালি হাতে যেন না দেখি। অপূর্ব অপমানিত হয়ে চুপচাপ চলে যায়। তার চোখে জল। রোদ তীব্র, পা ক্লান্ত, কিন্তু মন তার চেয়েও বেশি ভারাক্রান্ত। পথিমধ্যে অপূর্বর সাথে সরস্বতী দিদিমার দেখা হয়। আরে দিদিমা, আপনি এখানে কি করছেন? আরে অপূর্ব বেটা, ভগবান তোর ভালো করুক। কোথায় যাচ্ছি সেই রোদে? জঙ্গলের দিকে যাচ্ছি দিদিমা, কাঠ কাটতে। ঘরে কিছু নেই। হ্যাঁ রে বেটা, তুই কিছু খেয়েছিস নাকি? কোথায় দিদিমা? আজকেও ভাগ্য খালি পাত্রই দেখিয়েছে। দেখ বেটা, আমার কথা মানলে আজ বিয়ে করে নে। একজন মহিলা ঘরে থাকলে তোকে সময় মতো রুটি দেবে এবং তোর কাঠ বিক্রি করতেও সাহায্য করবে। জীবন একা কাটে না অপূর্ব। দিদিমা, আমার অবস্থা দেখে কে তার মেয়েকে দেবে? চলো, ভগবান যখন চাইবে তখন সঠিক সময়ে আসবে। ঠিক আছে বেটা, ভগবান তোর ভালো করুক। যা, আজ একটু তাড়াতাড়ি ফিরে আসিস। অবশ্যই দিদিমা, আপনি নিজের খেয়াল রাখবেন। অপূর্ব আস্তে আস্তে জঙ্গলের দিকে এগিয়ে যায়। অপূর্ব ধীরে ধীরে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই তার নজর দূরে এক বৃদ্ধের ওপর পড়ল। যোগীরাজ হিমালয় নামের এক সাধু ধ্যানে বসে আছেন। সাধুর পোশাকে শান্ত এবং নিস্তেজ রোদে যেন গলে যাচ্ছেন। এই নিশ্চয়ই কোনো তপস্বী হবেন। হয়তো তার সাথে আমার কথা বলা উচিত। প্রণাম বাবা। প্রণাম বেটা, তুমি অজিত কর্মকারের ছেলে। অজিত কর্মকার? আপনি আমার বাবা সম্পর্কে কিভাবে জানেন? তিনি তো অনেক সময় আগে চলে গেছেন। আমি অনেক কিছু জানি বেটা, সেই কথাগুলো যা মানুষ যুগ যুগ ধরে লুকিয়ে রাখে। কিন্তু শোনো, যখন তুমি কাঠ কাটা এবং বেচার কাজই করতে থাকবে, তখন তোমার কষ্ট কখনো কমবে না। কিন্তু বাবা, সেটাই তো আমার পেট চালায়। আমি জঙ্গল যাব, কাঠ কেটে বিক্রি করব। এতে তো কোনো মতে জীবনযাপন চলেই যায়। ঘরে যাও এবং সেই বন্ধ ঘরটা খোলো যা তোমার বাবা কঠোরভাবে বন্ধ করে রেখেছিলেন। সেখানকার পুরনো সরঞ্জাম এবং অস্ত্রশস্ত্র বের করে কর্মকারের কাজ আবার শুরু করো। কিন্তু বাবা বলেছিলেন যে সেটি বন্ধ রাখতে। তিনি নিষেধ করেছেন যে কেউ এই ঘর খুলবে না। চাওয়া আর নিষেধ করা আলাদা কথা। নিষেধ হয় ভয় থেকে, আর চাওয়া হয় ভাগ্য বদলানোর সাহস থেকে।
যদি তুমি আমার কথা মানো তাহলে তোমার সব দুঃখ ধীরে ধীরে কমে যাবে, তোমার ভাগ্য বদলাবে, আর একদিন মানুষ তোমার বদলে যাওয়া ভাগ্য দেখে অবাক হয়ে যাবে। আর হ্যাঁ, তোমার ভাগ্যে তো রাজা হওয়া লেখা আছে। কি বাবা, রাজা হওয়া? আপনি কি মজা করছেন? আমার আশেপাশের লোকজনও আমাকে নিয়ে হাসে, বলে এই কর্মকারের ছেলে অপূর্ব কাঠ বিক্রি করে বাঁচে। আর আপনিও আমার সাথে মজা করছেন? আমি মজা করি না বেটা। সত্য তখনও সত্য যখন তা অদ্ভুত লাগে। আমি তোমাকে শুধু পথ দেখাচ্ছি, চলতে হবে তোমাকে। আর যদি আমি ওই ঘরে যাই এবং ঘরটা খুলি, তাহলে কি আমি বাবার কথা ভাঙার মতো হয়ে যাব না? বাবা যা বলেছিলেন তা সে সময় ঠিক ছিল, কিন্তু সময় বদলে গেছে। কখনো কখনো পুরনো বাঁধন ভাঙতে হয়। মনে রেখো, সরঞ্জাম সবসময় সম্মান দিয়ে তুলবে, কারণ তাদের ধাতু থেকেই তুমি নতুন শক্তি পাবে। এবং যদি মন থেকে কাজ করো তাহলে ভাগ্য নিজেই বদলে যাবে। আরেকটা কথা বেটা, কোনো বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না। এবার যাও, নিজের বাড়ির দিকে যাও। আচ্ছা, আমার বাবা ঘরে এমন কি রেখেছিলেন? সেটা তো তুমি ঘর খোলার পর সব জানতে পারবে। যোগীরাজ হিমালয়ের কথাগুলো অপূর্বর মনে প্রতিধ্বনিত হতে থাকে। সন্ধ্যের সময় ছিল। অপূর্ব ঘরে পৌঁছাল ক্লান্ত হয়ে, কিন্তু ভিতরে কোথাও এক হালকা আশা ছিল। অপূর্বর কদম সেই ঘরের দিকে বাড়তে লাগল, সেই ঘর যা তার বাবা সবসময় খুলতে নিষেধ করেছিলেন। বাবা বলেছিলেন এই ঘরে আমার ভাগ্য লুকানো আছে। যদি বাবা নিষেধই করেছিলেন, তাহলে কি কোনো কারণ ছিল না? যেই দরজা খুলল, অপূর্ব দেখল সামনে এক বড় সুন্দর মূর্তি ছিল। মূর্তিটি কোনো রাজকন্যার মতো লাগছিল। তার মুখে হাসি, চোখে যেন জীবন্ত উজ্জ্বল্য। পাশেই কিছু লোহার বাসনপত্র এবং তলোয়ার পড়েছিল, এবং কোণে একটি পুরনো ভাটি এবং ধোকা রাখা ছিল। হে ভগবান, এসব কি? বাবা তো বলেছিলেন এখানে কিছুই নেই, কিন্তু এই মূর্তি আর এই ভাটি, এর পাশে এত সব জিনিস রাখা আছে। মূর্তির চোখ এতটাই সুন্দর ছিল যে মনে হচ্ছিল যেন সে কিছু বলতে চায়। অপূর্ব কাঁপতে কাঁপতে হাতে মূর্তির গালকে স্পর্শ করল। ঠান্ডা ছিল, কিন্তু অনুভূতি এমন যেন জীবন্ত। বাবা, আপনি আমাকে এখানে আসতে কেন বারণ করেছিলেন? তুমি শুনতে পাও কি? হয়তো না, কিন্তু যদি তুমি শুনতে পেতে, তাহলে আমি একটা কথা বলতাম, যে আমি কতটা ক্লান্ত হয়ে গেছি। প্রতিদিন না খেয়ে ঘুমাই, আমাকে নিয়ে উপহাস করা হয়। সেই ঘরটা এখন অপূর্বর কাছে এক রহস্য হয়ে গিয়েছিল। পরের সকালে অপূর্ব আবার সেই ঘরে গেল। ঘরের এক কোণে পুরনো বাসনপত্র রাখা ছিল, ধুলো ঢাকা কিন্তু মজবুত। সে ধীরে ধীরে সেগুলো তুলল, পরিষ্কার করল এবং এক ঝুড়িতে রেখে বাজারের দিকে চলল। আজ বাজারে ভিড় ছিল, কিন্তু ভাগ্য যেন অপূর্বর পথ চেয়েছিল। লোকজন তার বাসনপত্রের প্রশংসা করতে লাগল। আরে ভাই, এ তো খুব ভালো বাসনপত্র। এগুলো কোথা থেকে আনলে? কিছুক্ষণের মধ্যেই সব বাসনপত্র বিক্রি হয়ে গেল। বাহ, আজ তো সব জিনিস বিক্রি হয়ে গেল। এবার হয়তো জীবনটা একটু সহজ হবে। অপূর্বর চোখে এখন আশা ছিল। সে মূর্তির সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, দেখেছ, আজ আমি সব বাসনপত্র বিক্রি করে এসেছি। এত টাকা পেয়েছি যে দুদিনের খাবার আরামে হয়ে যাবে। হয়তো এবার ভাগ্য বদলাতে শুরু করেছে। সেখানে সেই বাসনপত্র আবারও রাখা ছিল, একটিও কম বা বেশি না। সেগুলো জলজল করছিল, যেন কেউ এইমাত্র সেগুলোকে সেখানে রেখেছে। এ কি করে হতে পারে? আমি তো এগুলো বিক্রি করে এসেছিলাম। আমি কি স্বপ্ন দেখছি? নিশ্চয়ই এতে কোনো ব্যাপার আছে, কোনো রহস্য আছে এই বাসনপত্রে। হয়তো এটা কোনো ধরনের আশীর্বাদ হতে পারে।
পরের দিন সে আবার তাই করল। সে বাসনপত্র তুলে বাজারে গেল এবং আগের বারের মতোই এবারও সব বিক্রি হয়ে গেল। যত বাসনপত্র বিক্রি করত, পরের দিন ততগুলোই আবার ঘরে রাখা পেত। ধীরে ধীরে তার দারিদ্র্য কমতে লাগল। ঘরে আলো এবং রুটি বুটোই ফিরে এলো। কিন্তু এখন তার মনে এক নতুন অনুভূতি জন্ম নিতে লাগল। জানো, এখন তোমার সাথে কথা বলার অভ্যাস হয়ে গেছে। সব সুখ, সব ভয় এখন তোমাকেই বলি আমি। আর আজ সত্যি বলছি, আমার তোমার প্রতি প্রেম হয়ে গেছে। কিন্তু আমিই বা কি বলছি? তুমি তো এক মূর্তি, চুপচাপ আর সুন্দরী। কিন্তু তারপরেও না জানি কেন আমার এমন মনে হয় যেন তুমি সব শুনতে পাও। অপূর্ব এখন প্রতিদিন সকালে বাসনপত্র বিক্রি করতে যেত এবং সন্ধ্যায় ফিরে এসে সেই মূর্তিটার সাথে কথা বলত। কখনো নিজের কষ্ট বলত, কখনো নিজের স্বপ্ন, কখনো নিজের হাসি। ধীরে ধীরে তার মনে হতে লাগল যেন মূর্তিটি এখন তার একাকিত্বের সঙ্গী হয়ে উঠেছে। আজ তো তোমাকে আরও সুন্দর লাগছে। কখনো কখনো ভাবি, ইস, যদি তুমি কথা বলতে পারতে তাহলে হয়তো আমার কথার উত্তরও পেতাম। মূর্তির চোখে হালকা একটি চমক এলো এবং তারপর এক মিষ্টি কিন্তু গম্ভীর আওয়াজ শোনা গেল। অপূর্ব, কে কথা বলছে? আমি সেই যার সাথে তুমি প্রতিদিন কথা বলো। অপূর্বর চোখ বড় বড় হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে একটি লোহার মূর্তি তার সাথে কথা বলছে। তুমি কথা বলতে পারো? এটা কি করে হতে পারে? তুমি তো এক লোহার জিনিস। হ্যাঁ অপূর্ব, আমি লোহার জিনিস। তাহলে কি হয়েছিল? এমন কি ঘটেছিল যে তুমি লোহার হয়ে গেলে? আমি অভিশাপ পেয়েছিলাম, এমন অভিশাপ যা আমার শরীরকে লোহার বানিয়ে দিয়েছিল। কে দিয়েছিল এই অভিশাপ? আসলে তুমি কে? আমি সব বলবো। তোমার বাবা অজিত কর্মকার ছিলেন। আমার বাবা অজিত কর্মকার ছিলেন? তুমি কিভাবে জানলে? অজিত কর্মকার একটি লোহা দিয়ে তলোয়ার বানাচ্ছিলেন। তখনই দরজায় যোগীরাজ হিমালয় এলেন। বেটা, আমি কয়েকদিন ধরে খাইনি। তুমি কি আমাকে খেতে দিতে পারো? অবশ্যই বাবা, আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আপনার জন্য খাবারের ব্যবস্থা করে আনছি। অজিত কর্মকার উঠলেন এবং যোগীরাজ হিমালয়ের জন্য খাবার আনতে অন্য বাড়িতে চলে গেলেন। তখনই রাজকুমারী শুভ্রা দ্রুত পায়ে ঘরে প্রবেশ করল। বাবা, আমাকে রাজকীয় তলোয়ারটা দিন, যা আমি বানানোর আদেশ দিয়েছিলাম। তুমি কি সবসময় এভাবেই কথা বলো বেটি? তোমার তাতে কি? তুমি নিজের কাজ দেখো। নয়তো তুমি কি করবে? তোমার মাথা ঘাড় থেকে আলাদা করে দেব। এতটুকু শুনেই যোগীরাজ হিমালয় রাগে ফেটে পড়লেন। তার চোখে যেন আগুন জ্বলে উঠল। যা, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই এখন লোহার মূর্তি হয়ে যাবি এবং তুই আজীবন এই অবস্থায় থাকবি। রাজকুমারী শুভ্রা লোহারের মূর্তি হয়ে যায়। হে ভগবান, এ কি হয়ে গেল? রাজকুমারীর এই অবস্থা কিভাবে হল? বেটা, আমি এর কর্মের শাস্তি দিয়েছি। সে অহংকারে করে অনুচিত কথা বলেছিল। কিন্তু বাবা, ও তো অবোধ শিশু ছিল, ভুল তো ক্ষমা করা যেত। এখন তো আমি একে অভিশাপ দিয়েছি বেটা, কিন্তু এই অভিশাপ থেকে মুক্তির একটাই পথ আছে। কোন পথ বাবা? বলুন, আমি সব কিছু করব। যখন তোমার ছেলে 21 বছরের হবে, তখনই এই রাজকুমারী নিজের অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। মহারাজ ধর্মপাল খুব চিন্তিত। রাজকুমারী শুভ্রা, তুমি কোথায় চলে গেলে? পুরো রাজ্যে খুঁজে দেখলাম, কিন্তু তোমার কোনো সূত্র পাওয়া গেল না। মহারাজ, আমরা জঙ্গল, পাহাড় এবং আশেপাশের গ্রামগুলোতেও খোঁজ করিয়েছি, কিন্তু রাজকুমারীর কোনো চিহ্ন পাওয়া গেল না। যে মেয়ের হাসিতে এই প্রাসাদ গম গম করত, আজ সেই
আজ সেই প্রাসাদ একেবারে চুপ করে আছে। আমার শুভ্রা কোথায় গেল? মহারাজ ধর্মপাল তার পুরো সেনাবাহিনী এবং গুপ্তচরদের রাজকুমারীর খোঁজে পাঠালেন, কিন্তু কেউ কিছুই জানতে পারল না। অপূর্ব মূর্তির সামনে দাঁড়িয়েছিল, তার চোখে প্রশ্ন ছিল এবং হৃদয়ে অস্থিরতা। কিভাবে মুক্ত হবে শুভ্রা এই অভিশাপ থেকে? রাজকুমারী, বলুন আমাকে কি করতে হবে যাতে আপনি আজাদ হতে পারেন? অপূর্ব, যদি তুমি সত্যিই চাও যে আমি এই অভিশাপ থেকে মুক্ত হই, তাহলে তোমাকে আমার কাছে তোমার এক হাত উৎসর্গ করতে হবে। শুধুমাত্র সেই ত্যাগের মাধ্যমেই আমার লোহার শরীর ভাঙবে এবং আমি জীবিত হতে পারব। অপূর্ব চুপ হয়ে গেল। মুহূর্তের জন্য তার চোখে ভয় এবং চিন্তা দুটোই ছিল, কিন্তু পরের মুহূর্তেই সে হাসল। আমি একে ভালোবাসি এবং ভালোবাসায় ত্যাগই সবচেয়ে বড় পূজা। যদিও তিনি আমার কপালে না থাকে, যদি তিনি জীবন পান, তবে এটাই আমার সৌভাগ্য হবে। সে এগিয়ে গেল, ধীরে ধীরে তার ডান হাত মূর্তির কাছে আনল, চোখ বন্ধ করল এবং পূর্ণ বিশ্বাস নিয়ে বলল, হে ঈশ্বর, আমার এই উপহার রাজকুমারীর মুক্তির কারণ হোক। ক্ষণিকের মধ্যে মূর্তির রং বদলাতে লাগল। লোহার বদলে এখন সোনার মতো আভা ছিল এবং তারপর সেই তীব্র আলো থেকে মূর্তির ভেতর থেকে বেরিয়ে এলেন জীবন্ত রাজকুমারী শুভ্রা। তুমি আমার জন্য তোমার হাত উৎসর্গ করলে? তোমার হাসি আমার হাত, রাজকুমারী। সেই যোগীরাজ হিমালয়ে, যিনি আগে অভিশাপ দিতে এসেছিলেন, এখন আবার সেই ঘরেই আবির্ভূত হলেন। অপূর্ব বেটা, তোর এই ত্যাগ সেটাই করে দেখিয়েছে যা কোনো তপস্যা দিয়েও হয় না। তুই নিঃস্বার্থ প্রেমের উদাহরণ দিয়েছিস, তাই আমি তোর এই হাত ফিরিয়ে দিচ্ছি। যোগীরাজ হিমালয় আশীর্বাদের হাত তুললেন। একটি তীব্র আলো অপূর্বার হাতের ওপর পড়ল এবং সেই হাত আবার আগের মতোই হয়ে গেল। বাবা, আমার হাত এ তো আবার ঠিক হয়ে গেল। ধীরে ধীরে যোগীরাজ হিমালয়ের অবয়ব ঝাপসা হতে লাগল এবং তিনি আলোতে বিলীন হয়ে গেলেন। অপূর্ব এবং রাজকুমারী শুভ্রা দুজনেই রাজমহলে পৌঁছালেন। বহু বছর পর রাজকুমারী তার বাবার সামনে দাঁড়িয়েছিলেন। শুভ্রা, আমার মেয়ে, তুমি সত্যি ফিরে এসেছ? কোথায় চলে গিয়েছিলে তুমি? এত বছর ধরে আমি কোথায় না খুঁজেছি। বাবা, আমাকে বাবার অভিশাপে লোহার মূর্তি হতে হয়েছিল। আর যদি অপূর্ব না থাকত, তাহলে আমি আজ পর্যন্ত সেই অভিশাপে বাধা থাকতাম। রাজকুমারী শুভ্রা সব কিছু বললেন, কিভাবে অপূর্ব তার পরিশ্রম, সততা এবং প্রেম দিয়ে তাকে মুক্ত করেছে। তুমি যা করেছ তা কোনো যোদ্ধার কাজ ছিল না, এটা তো একজন সত্যিকারের মানুষের কাজ। তুমি শুধু আমার মেয়েকে বাঁচাওনি, বরং তার সম্মানও রেখেছ। বাবা, আমি অপূর্বকে বিয়ে করতে চাই। প্রাসাদে কয়েক মুহূর্তের জন্য নীরবতা বিরাজ করল। তারপর মহারাজ হাসলেন, সেই হাসি যাতে বাবার গর্ব এবং মানবতা দুটোই ছিল। যদি আমার মেয়ের সুখ অপূর্বর সাথে হয়, তবে আমার কোনো আপত্তি নেই। আজ থেকে অপূর্ব শুধু আমার জামাতা থাকবে না, বরং আমি এই রাজ্যের তাকে নতুন মহারাজও ঘোষণা করছি। যে কর্মকারের ছেলেকে লোকে তিরস্কার করত, সেই আজ সত্য, প্রেম এবং ত্যাগ দিয়ে রাজা হয়ে গেল। এমন আরও মজার গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের গল্পে, রূপকথার জগতে আবারও।